নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষদা ফোন ইন প্রোগ্রাম, এবং তারপরেও আপনার কাছে কয়েকটা কথা জানতে চাইবো। যেহেতু প্রচুর ফোন আসবে, আমরা মানে বিষয় নিয়ে তো এগোনো যায় না, কিন্তু যেহেতু একটা ভালো মুহূর্তের মধ্যে রয়েছি, অমাবস্যা শুরু হয়ে গেছে, আপনারা জানেন অলরেডি মঙ্গলবার পর্যন্ত চলবে, সেই নিয়ে এইমাত্র একটা অনুষ্ঠানও করেছি। আগামীকাল আপনারা দেখবেন কিভাবে কি করবেন। হ্যাঁ, যেটা বলছিলে বলো। তো এই যে আজকে আবার জগন্নাথ দেবের স্নান যাত্রা, রথযাত্রার আগে এই দিনটার গুরুত্ব অপরিসীম আমি শুনেছি, এবং এই দিনটা যে কোনো ভালো কিছু সূচনার জন্য এই দিনটাকে মানা হয়। অত্যন্ত ভালো কিছু সূচনার জন্য মানা হয়। সূচনা করতে পারেন, কিন্তু শুভ কাজের সূচনা হিসাবে মানা হয়, কিন্তু শুভ কাজ কিন্তু অ্যাকসেপ্টেড নয়। কোনো কিছু ধরুন আমি কিছু করব আগামী দিনে, তার একটা সূচনা হিসেবে সেখানে করা যেতে পারে, যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রাটা রয়েছে বলে। কলিযুগে জগন্নাথ দেবকে বলা হয় যে কলিযুগে কৃষ্ণনাথে ওখানেই রয়েছেন, প্রভুর কাছে, প্রভুর মধ্যে রয়েছে। প্রভুকে পুজো করলে হবে না, প্রভুকে তো নিজের মনের মধ্যে রাখতে হবে, তাকে ভক্তির আসনে, ভক্তির সিংহাসনে বসাতে হবে। তো প্রভুর চরণকে ধরে, এখন বলবেন ভগবান জগন্নাথের চরণ কি করে দেখব? চরণ তো তার নিজের মন থেকে দেখতে হবে, চোখ বুজে চরণ দেখতে হবে। সব চরণ কি আর দেখা যায়? তো তুমি যেটা বলছিলে, জগন্নাথ দেবের দৃষ্টি যেখানে পড়ে সেখানেই সব সাফ হয়ে যায়, মানে অশুভ জিনিসের বিনাশ। যার জন্য এই অম্বুবাচীর সময় কিন্তু আপনার পুরীতে কোনো অম্বুবাচী মানা হয় না, এবং আমি একমাত্র আমি আগের অনুষ্ঠানটা বলছিলাম যে একমাত্র জগন্নাথ দেবের পূজা হয়, একমাত্র পূজা হয় জগন্নাথ দেবের। আর ভগবান গণেশের পুজো হয়। জগন্নাথ দেবের পুজোটাকে ওটা নিত্যকর্মের মধ্যে ধরা হয়। এবং অম্বুবাচীর সময় অনেক বিধবা মানুষেরা পুরীতে চলে যেতেন, যেহেতু তাদের অম্বুবাচী এখানে থাকলে মানতে হবে বলে। জগন্নাথ দেবের পুজোটা হচ্ছে নিত্যকর্ম। শাস্ত্রে বর্ণিত আছে যে নিত্যকর্ম অ্যাকসেপ্টেড, তাছাড়া নিত্যকর্ম ছাড়া কোনো কিছু করা যাবে না। তো জগন্নাথ দেবের পুজো, জগন্নাথ দেবের এটা নিত্যকর্মের মধ্যে পড়ে। আর ভগবানের করা হয়, আর কোনো দেবদেবীর পূজা হয় না, মন্ত্রোচ্চারণ হয় না, এগুলো তো আছেই। তো আজকে এই লাইভ অনুষ্ঠান, তো আমি বছরের প্রথম থেকে আপনাদের সাথে নক্ষত্র নিয়ে অনেক কথা বলেছি, অনেক শব্দ খরচ করেছি। আপনারা অলরেডি জানেন 7.5 প্রভাব মকর রাশির ওপর থেকে ধীরে 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 ক্ষীণ বল হচ্ছে। সূর্য যেমন যখন আকাশে ওঠে তখন ক্ষীণ বল থাকে, ও 11টার পর থেকে 2টো পর্যন্ত খুব তেজিয়ান থাকে, এবং 3টের পর থেকে ধীরে ধীরে যখন অস্ত যায় তার ক্ষীণ বল। 7.5 প্রভাব মকর রাশির ওপর থেকে ক্ষীণ বল হতে চলেছে, যা কিনা নভেম্বর ডিসেম্বরের পরে অনেকটাই ও নেগেটিভ ওয়েভটা থেকে বেরিয়ে যাবে। কিন্তু কুম্ভ রাশির ওপরে এর চাপ থাকবে। কেন কি, যাদের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, আমি বছরের প্রথমেই বলেছিলাম যে শনি রাজা মঙ্গল মন্ত্রী, শনি যেগুলো জাজমেন্ট দেবে সেই জাজমেন্টকে ডেলিভার করবে মঙ্গল। অর্থাৎ কিনা ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনার হয়, মঙ্গলের নক্ষত্র শিফটিংয়ে এখানে কিছু বেনিফিট আপনি পেতে পারেন। যদি আপনার কুম্ভ রাশি 7.5 হলেও ধনিষ্ঠা নক্ষত্রে কিছুটা শিফটিংয়ের আপনি বেনিফিট পেতে পারেন। এটা কিন্তু মকর থেকে কুম্ভে শিফটিংয়ে আছে। এরপরে যে নক্ষত্র সেটা হচ্ছে শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র, যেটা কিনা টোটালটাই ওই বসে রয়েছে আপনার কুম্ভ রাশির ওপরে। রাহুর নক্ষত্র মাথায় রাখবেন শিফটিংয়ে থাকে না, বলে রাহুর গ্রাস কি, যদি আপনারা এখানে যদি 7.5 ওপরে ধরি, তাহলে রাহুর গ্রাস নেগেটিভ ফল প্রদান করছে কুম্ভ রাশির ওপরে। যদি আপনার শতবিশা নক্ষত্র হয়, নেগেটিভ ফল প্রদান করছে কুম্ভ রাশির ওপরে। কিন্তু এরপরে যদি আপনার পূর্ব ভাদ্রপদ হয়, বৃহস্পতির নক্ষত্র, কিছুটা হলেও রিলিফ পাবেন। ও আবার শিফটিংয়ে আছে, ও আবার মিনেতেও আছে। শিফটিং নক্ষত্রতে কোথাও ভালো কোথাও খারাপ ফল দেয়, মানে ফলটা মূলত ওর যে প্রথম ঘর যেটা সেখানেই দেয় অনেকটা বেশি। তারপরে ও যেখানে যায়, মানে পরের যেখানে যায়, চরণটা যেখানে রাখে, সেখানে ওর কিন্তু প্রভাবটা কম থাকে। অর্থাৎ কিনা যদি আপনার রাশি মীন হয়, 7.5 ঢুকেছে, নক্ষত্র হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি নক্ষত্র, তাহলে কিন্তু বেনিফিটটা আপনি একটু তুলনায় কম পাবেন। কিন্তু কুম্ভ হলে যেহেতু ওইখানে ও স্টার্ট হচ্ছে, মিনে গিয়ে শেষ হচ্ছে,
স্টার্টিংয়ে ফলটাও কিন্তু কুম্ভতে দেবে, কিছুটা দেবে। কি ফল দেবে বলবেন, কিছুই তো কেউ বলবে না, আপনি বলছেন ফল দেবে, কই কিছু পাচ্ছি না তো। আরে নেগেটিভ প্রভাব থেকে রেহাই পাচ্ছেন। বলে আমরা কি বলি যে আমরা বেঁচে আছি? বলি না তো, মরে গেলে তো বলি কেউ মরে গেছে, বলি তো। কিন্তু এরকম লোক আছে যে যখন ওই আইসিইউ থেকে বেরিয়ে যায় বলে বেঁচে গেছে, বেঁচেও ছিল আইসিইউর মধ্যে, মরে থেকে বাঁচেনি, কিন্তু মৃত্যুগামী হয়েও সে ফিরে এসেছে। একদম। অর্থাৎ কিনা সে একটা নেগেটিভ প্রভাবের মধ্যে ঢুকে গেছিল, সেইখান থেকে সে ফিট হয়েছে, এটাকে বলে বেঁচে গেছি। মানে একজন বন্ধু আছেন, একটু হ্যাঁ, কথা বলে নি। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি মিসেস সরকার বলছি নয়ডা থেকে। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? না দিদি, কেউ আসেনি, কিন্তু আমি টিভিতে ওনার প্রোগ্রাম দেখি। আচ্ছা, আচ্ছা, আজকে জন্ম- কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই, দিশা সরকার। ডেট অফ বার্থ হচ্ছে 8ই সেপ্টেম্বর 96। ধরতে হবে একটুখানি, 8ই ধরতে হবে। সেপ্টেম্বর 1996। 8, 9, 97। টাইমটা বলো, টাইমটা বলো। রাত 11টা, ধানবাদ, ঝাড়খণ্ড। রাত্রিবেলা 11টা, ঝাড়খণ্ডে জন্ম, ধানবাদে জন্ম। তাহলে তোমার কর্কট রাশি তোমার মেয়ের চাকরি করে তো, হ্যাঁ, চাকরি করে। কিন্তু বিয়েটা তো মেয়ের হচ্ছে না, না, ওইটাই তো দাদা, খুব বিবাহ স্থানটা তো ঝামেলা। ভালো নয়। মেয়ে তো চাকরি করে, পড়াশোনার জায়গায় ঠিক আছে, মেয়ে এমনি রুচি সম্পন্ন মেয়ে। যেটা বসে ছকে যেটা প্রবলেম, শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, শুক্র হচ্ছে কামনা বাসনা গ্রহ। ছকটা একটু ফেলছি, ছক টিভির পর্দায় আপনারা দেখুন, শুক্র হচ্ছে এখানে বসে রয়েছে মঙ্গলের সাথে, কিন্তু মাঙ্গলিক নয়। দেখুন লগ্ন থেকে তৃতীয়াতে, আপনারা দেখুন এই লগ্নের ওপর আমার তীর রয়েছে, আপনারা দেখছেন মঙ্গলটা এখানে বসে রয়েছে কর্কট রাশি। প্রথমেই বললাম মেয়ে চাকরি করে, তো মেয়ে চাকরি করে। আচ্ছা দেখুন, একাদশে শনিকেতু। আচ্ছা, একাদশে শনিকেতু কি বিয়ের জন্য কিছু না? একাদশে শনিকেতু না। আচ্ছা, মাঙ্গলিকও তো নেই, তাহলে বিয়ের জায়গা তো ক্লিয়ার। এই দেখুন সপ্তম স্থানে যে ভেরি ক্লিয়ার, অষ্টমে বৃহস্পতি বসে রয়েছে, দেখুন আপনারা, অষ্টমে বৃহস্পতি। তাহলে অষ্টমে বৃহস্পতি আর শুক্র মঙ্গল, মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ। কোথায় বসে রয়েছে? কর্কটের ওপরে। কর্কট হচ্ছে জলের ওপরে আগুন বসে থেকে ওটা অস্তমিত হয়ে গেছে আগুনটা। আর অষ্টম স্থানে যদি বৃহস্পতি থাকে, সেই মেয়ের ভালো যোগ্য পাত্র হতে চায় না, বিবাহ হতে চায় না। মেয়ে চাকরি করবে, পড়াশোনা ভালো করে কমপ্লিট করেছে, এভরিথিং ইজ ওকে, রুচি সম্পন্ন, কিন্তু বিয়ের জন্যে পাত্রস্থ করা যাচ্ছে না। নিজেও বিয়ে করলেও হবে না, নিজেও যে প্রেম করে বিয়ে করবে সেটাও হবে না। দাদা, কবে হবে একটু বিয়েটা যদি জানান। আমি তো শেষ করিনি কথা, আমি তখন বলছি কথা। নিজে প্রেম করেও বিয়ে হবে না, পাত্রস্থ দেখেই বিয়ে করতে হবে। পাত্রস্থ জমবে না। অষ্টমে বৃহস্পতি বসে, বিবাহস্থান সপ্তমে অষ্টম, সি ইজ নট আ মাংলি। ছক ভালো, পড়াশোনা জানে, চাকরি করে, আগেই বলে দিয়েছি বলার আগেই। কিন্তু বিবাহ স্থানে অষ্টম স্থানে বৃহস্পতির অবস্থানকে ব্লক না করলে আগামী 2 বছর তো বিয়ে হবে না। আবারও বলছি, রিপিট করছি, আবার ইউটিউবে থেকে যাবে। অষ্টম স্থানে বৃহস্পতির প্রতিকার না করলে আগামী 2 বছর তো মেয়ের বিয়ে দিতে পারবে না। এইবার বলো, কি বলছো বলো। না, হ্যালো। আর ওর না একটা অফিস থেকে ফরেন যাবারও হয়ে গেছে, তো এমনিও বিয়ে হবে না, ফরেন চলে যাবে, বিয়েটা ফরেন মানে হবে। আপনি চাইছেন যে মেয়ে ফরেনে চলে যাওয়ার আগে বিয়ে থাটা দিয়ে দিতে, কথাবার্তা তাই তো? বলেনি, বিয়ে থাও দিদি, মানে একটা রেজিস্ট্রি কি ম্যাডাম, মানে মোটামুটি আমি একটা শিওর হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কি ভাবছো, মেয়ের মায়ের কি চিন্তা, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটা দাদা। হবে না, কার্যকরী হবে না, আমি দেখেছি। না, যদি বৃহস্পতির এই রেমেডিটা করি দাদা, তাহলে তুমি 25-এ মেয়ের বিয়ে দিতে পারবে। সেটা যদি রেজিস্ট্রি করে ফরেন যাওয়া যদি কনফার্মও হয়, ও যদি অ্যাব্রড যদি কনফার্ম হয়, তাহলে রেজিস্ট্রি করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো দাদা আপনার সঙ্গে তাহলে যোগাযোগ করবো এখন অনলাইনে। করে নাও, অনলাইনে করে নাও, তোমাকে নয়ডা থেকে আসার দরকার নেই, অনলাইন করে নাও, করে দেবো, কোনো অসুবিধা নেই। মানে সুভাষদা কিন্তু সকলকে বলেনি না, এভাবে তো কাউকে বলেনি না যে আপনি যোগাযোগ করেন না। আপনার ক্ষেত্রে দেখি নয়ডা থেকে ওনার মানে এত ভালো ভালো কিছু রেমেডি আমি করিও ওনার। উপাচার করো না তো? উপাচার করে না। উপাচার কি উপাচার করো, কোনটা করো? না, এখন না দাদা, আমি করতাম আপনার ওই কাজলের টিপের ওইটা দিওয়ালির ও, সময় বহু যেটা। পুরনো। তুমি তার মানে 8-10 বছর ধরে করছো, আমাকে ফলো করছো। হ্যাঁ, হ্যাঁ, ফলো তো আপনাকে অনেকদিন করি, 10-15 কিন্তু বছর আমরা follow করছি।
দাদা বুঝেছি। আমার মেয়ের তাহলে আর তুমি যোগাযোগ তার মানে আপনার নয়ডা সাথে যাওয়ার আগে থেকেই আমাকে ফলো করছো, অনেক আগে থেকেই ফলো করছো, বুঝতে পেরেছি। ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি যোগাযোগ করো, ভালো করে লাগলো। দেবো, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সুভাষদা, এই যে আপনার প্রতি মানুষের অগাধ বিশ্বাস, এই ফোনটাও তার একটা প্রমাণ। দেখো, অগাধ বিশ্বাস তো একদিনে তৈরি হয় না। না। উনি মিনিমাম 10-15 বছর আমাকে ফলো করছে। এই ফলো আমাকে একা ফলো করছে তা তো নয়, উনি তো অনেকেরই দেখছে। আমি যদি বোকা হই বলবো ও উনি বোধহয় আমাকে একা দেখে না, উনি ফলো করে কোনো একটা জায়গা থেকে সিদ্ধান্ত এসেছে যে ওর যে করালে ওনাকে দিয়েই করাবো। উনি অনেকের দেখছে। তাই 15 বছর তো আর একদিন নয়, 10 তো বললো 10 বছর, আমি 10 বছর যখন ওই যে কাজলের তো 15 বছর আগে 12 বছর আগে বলেছে। এখন যদি কেউ যদি বলে হাতে হলুদ সুতো বাঁধে, 96-এ বলি আনন্দভাই লিখেছি, 96 সালে আনন্দভাই পত্রিকায় লিখেছি, কন্টিনিউ সিটিভিএনে বলেছি, কন্টিনিউ আমি প্যাম্পলেট দিয়েছি, 3 ফোল্ডের কাগজ দিয়েছি। তো এখন অনেকের হাতে আপনারা দেখেন, অনেকের হাতে দেখেন, কেন কাজ হয়তো তো আমি শুধুও বেছি না, চন্দন কাটবে, আমি তো কিছুই নই, আমি ওর আমার ব্যবসাও নয় কিছু নয়, কিন্তু আমার এটা একটা মানে একটা প্রচেষ্টাই বলবো। এবং এটা আপনার গুরুদেবের থেকে পাওয়া কিছু তথ্য, হ্যাঁ, সেটাই সেই আপনি দিয়ে তথ্যের যান। ভিত্তিতেই তথ্য দিয়ে যাই। এখন মজার মানে ব্যাপার এটা হচ্ছে একটা যে আশীর্বাদ কিন্তু। আশীর্বাদ তো বটেই। আচ্ছা, আরেকজন বন্ধু হ্যাঁ, কে আছেন। নমস্কার, কে রয়েছেন? আছে? হ্যালো, নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। স্যারকে আমার প্রণাম দেবেন। আপনার নাম কি? এই নামটা আমি বলতে চাইছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কেউ এসছিল? হ্যাঁ, আমি স্যারের কাছে দুবার গিয়েছিলাম, একবার অনলাইনে দেখিয়েছিলাম আর একবার স্যারের কাছে চন্দননগর চেম্বারে দেখেছিলাম। তা উনি দুবারই আমি বলেছিলাম, তো উনি তো কোনো রেমেডি দেননি। তো উনি বলেছিলেন যে রেমেডির এখন প্রয়োজন নেই। ও মানে আপনি সুভাষদাকে দেখিয়েছেন দুবারই রেমেডি হ্যাঁ, উনি আপনাকে দেননি, উনি ক্যান্সেল না। করেছেন, রেমেডি দেবেন না বলেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। এখন উনি আপনি 24 কেমন তারিখে আছেন? বলেছিলেন না? মানে রেমেডি দেননি সুভাষ শাস্ত্রী আপনাকে, আপনি কেমন আছেন? মানে সেই যেমন ছিল তেমনই আছে, কোনো ডেভেলপমেন্টও নেই। মানে আপনার ধারণা হচ্ছে সুভাষ শাস্ত্রী আপনাকে রেমেডি দিলে আপনার জীবনের মানেটা বদলে যাবে। হ্যাঁ, আমি ওনার কাছে গিয়েছিলাম, জোর করেছিলাম, তাও উনি রেমেডি দেননি। উনি জোরও আবার অনলাইনেও করেছিলেন। বলেছিলাম, তাও রেমেডি দেননি। রেমেডি দেওয়ার জন্য দেওয়া নয়, পয়সার জন্য শুধু দেওয়া নয়। কথা হচ্ছে যে আমার এটা একটা প্রতিদিনেরই চেষ্টা, এটা বিশেষ কিছু মহান লোক ওপর থেকে নেমেছি না, এরকম কোনো ব্যাপার নেই। জ্যোতিষের প্রয়োগ যাতে ঠিক হয়, এতদিন কাজ করার পরে তো সেখানে আমার প্রথম উদ্দেশ্য সামনেওয়ালাকে যে রেমেডি দেবো সে কি পাবে। হ্যাঁ, কোথাও রেমেডিতে দেরি হয়, কিছু সরকারি চাকরি রেমেডি আটকে রয়েছে, লোকই ঢুকছে না, কি করা হবে। কিছু ছেলে মেয়ে এসছে বলছে যে মেডিকেলের 85 জন ফার্স্ট হয়েছে, বাবার জীবনে শুনিনি। তো আচ্ছা, 720 পরীক্ষায় 720 পেয়েছে 25 জন না 30 জন, ভাবতে পারো। আমার তো মনে হচ্ছে 720 পরীক্ষায় 750 হয়তো পেয়ে যাবে ভুল করে, ওই সেই কিছু বুথের ভোটের মতন, যত ভোট ছিল একজনই পেয়েছে। কিছু লোক তো দেয়ও না, কিন্তু দেখা যাবে হয়তো 920 ভোটই একজন পেয়েছে। তাহলে এবার বুঝুন তো, কথা হচ্ছে যে আমি প্রতিকার যে তোমাকে দেব, তোমার যদি কিছু ডেভেলপ না হয় তো আমার প্রতিকারও দেওয়ার কোনো ইচ্ছে মানে নেই। আমি একটা জিনিস বলি, হ্যাঁ। উনি আপনার কাছে এসেছিলেন চন্দননগরে? দুবার? না, চন্দননগরে একবার এসেছিলেন। অনলাইনে একবার এসছে। বলি আমি, চন্দননগরে উনি এসেছিলেন, আপনি প্রতিকার দেননি। উনি ভাবলেন যদি অনলাইনে আপনি ওনাকে না চিনতে পারেন, আপনি ছক দেখে ওনাকে যদি প্রতিকার দেন, উনি না। অনলাইনেও এলেন, আপনি প্রতিকার দিলেন না। আমি না, ওটাই বলতে যাচ্ছি। ঠিক আছে, ও যদি টিভিতেও আসে তাহলে তোমার কোনো কাজ হবে না। আমি ছক দেখলে চিনতে পারবো, আমি ছক দেখলে বুঝতে পারবো। মানে একটা ছকের একই রকমের ভাইব্রেশন, সে 14 বার আসলে 14 যতবার বার। আসুক, অন্য ছবি দিয়ে দেখালেও বুঝতে পারবো আমি। আমাকে একজন দেখিয়ে গেছিল ওই গতকাল, হ্যাঁ দুর্গাপুরে, ছেলেটা বাঁকুড়া থেকে এসছে। সে আসার পরে আমাকে বলছে তার মা বাবা এসছে, ছেলের বলুন। আমার ছেলে আর ছেলে নেই। বলছে ছেলে আর ছেলে নেই মানে এই কথাটা শুনে তো মায়ের ভালো লাগবে না, ছেলে আর ছেলে নেই। তা বললাম কিছু খুঁজে পেয়েছো? বলছে তার মানে কি বলতেছেন আপনি? আর আমি বলতেছি যে কিছু খুঁজে পেয়েছো, কিছু একটা চিরকুট বের করেছে। আমি তোমাদের আর ছেলে নই, তোমরা আমাদের মা বাবা নও, বিধাতার বিধির লিখনে কিছুদিনের জন্য মা বাবা ছিলে, আমি চললাম। আধার পিকম পাস করা ছেলে কিচ্ছু ডকুমেন্ট না নিয়ে ঘর থেকে চলে গেছে, ভোটের রেজাল্ট যেদিনকে বেরিয়েছে। মা বাবা পাগল হয়ে কেটে এসছে। আমি বলেছি পূজার পরে আসো, যদি কোনো কিছু বুঝি তাহলে দেবো। মানে বাবা কোন বলছে পুজো? প্রতিকার অমাবস্যার পরে যেতে বলেছে? না, ও পূজার শ্রাবণ মাসের পরে আসতো, আচ্ছা, দুর্গা পূজাটা। সেদিনকে শিলিগুড়িতে এক মহিলা এসেছিল কুচবিহার থেকে, মাথা খারাপ পাগল ছাড়া কিছু নয়। শুধু আমাকে বলছে আপনি কি লিখেছেন আমাকে বুঝিয়ে দিন।
আরে আমি কি জ্যোতিষের ক্লাস নিতে বসেছি? হ্যাঁ, আপনি যদি এখন জিজ্ঞেস করেন কী দেখে বলছেন মেয়ের বিয়ে হচ্ছে না, আমাকে বুঝিয়ে দেন। আমি কি ক্লাস করতে বসেছি বছর? মানে আমি বললাম আপনার কী প্রশ্ন? না আপনি কি লিখেছেন? আরে আমি কি লিখেছি আমি জানি আমি কি দেখেছি। হ্যাঁ, সামনেওয়ালার যা দরকার, এখন আমি যে বলছি বিয়েটা হবে না, তা বলে দিচ্ছি। সে তার ছেলেটা সব বুঝেছে, ছেলেটা মেডিকেলের জন্য, নামটা বললাম না, শুধু সিক্রেট, মেডিকেলের জন্য পরীক্ষা দেবে। ওর বক্তব্য হচ্ছে ছেলে কি মেডিকেলে পাবে, মানে এটা আমার থেকে জানতে চাইছে। কিন্তু মেডিকেলের যে অবস্থা আমি বললাম 720-তে পাস, ফুল মার্কস 720 পেয়েছে 25 জন না 20 জন, আর 85 জন ফার্স্ট হয়েছে মেডিকেলে এবার নিফটে। আপনারা তো শুনছেন। এর ওপরে যদি আমি কমেন্ট করি, উনি যে কমেন্টটা শুনতে চাইছেন আমার থেকে, আর আমি এটা করবো না। কেন করব? এই পরীক্ষার কোনো মা বাপ আছে? গাছ পাথর আছে কিছু? একটা পরীক্ষাতে যদি দেখে 100 জন ফার্স্ট হয়েছে, একই নাম্বার পেয়েছে, এবার এরকম তো আমি শুনিনি। এর জ্যোতিষ ফতিষের ঊর্ধ্বে। তো মহিলা চিৎকার করছে শিলিগুড়িতে, কুচবিহারের মহিলা, মাথা খারাপ আছে। মানে মানে উনি আমার কথা ধরতেই পারে। ছেলেটা হয়তো বুঝেছে, চুপ করেছিল। যাই হোক, তো এই মাঠে এসেছিল, ছেলে কবে ফিরবে জানেন? টাকা নিয়ে এসছে। ছেলে তো ফিরবে বলে মনে হচ্ছে না। যদি ফেরার অপরচুনিটি থাকে তা আমি করে দেবো। বলছি দুর্গাপুজোর আগে এসো, তুমি করে দেবো। কয়েকজন ফোনে আছে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। জোরে করে একটুখানি কথা বলো, জোরে করে বলো। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলো। বলছি। আমি নামটা বলতে চাইছি না। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে। কেউ এসেছিল জানা? ছেলে ছেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে গত বছর গিয়েছিল, এই জুন জুলাইয়ের দিকে গিয়েছিল। হ্যাঁ। ছেলেকে স্যার বলেছিলেন যে এপ্রিলের পর, 24 এপ্রিলের পর যেতে আর কি, সেটা জানার জন্য একটু কবে যাবে, কি করবে সেটা। ঠিক আছে, বলে দিচ্ছি। ঠাকুর এসেছিল, আপনি কোনো রেমেডি দেন? রেমেডি দিইনি। ওই যে বলছিলাম শিলিগুড়িতে এসে ও চিৎকার করছে। ও চিৎকার মানে এত লোক রয়েছে, আমি প্রতিকার দিই না। দেখুন, আমার সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই। যারা আমাকে চেনে, মোটামুটি 15 থেকে সিটিভিএনে বসছি আজকে প্রায় অলমোস্ট 24 বছর, 24 ইয়ার্স সিটিভিএনে বসছি। তো নতুন করে বাজনা বাজিয়ে আমার অ্যাঙ্কারকে দিয়ে সুভাষ শাস্ত্রী এই, সুভাষ শাস্ত্রী সেই বলিয়ে দিয়ে তো আমার তো কিছু হবে না। আর আমার করার ইচ্ছারও নেই। আমার অ্যাঙ্কারের কাছে কিচ্ছু সাজিয়ে দেওয়া নেই, গুছিয়ে দেওয়া নেই যে একটু সাজিয়ে গুছিয়ে দাও। সাজাতে হবে না, সাজাবে মানুষ। দীর্ঘদিন দেখলে তার মনের মধ্যে তার সাজবে ধীরে 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 ধীরে। একদম। আর হঠাৎ করে সাজালে সাজানো উড়ে যাবে। জায়গাটা পাকা একদম। তাই বলছি, এই যে Concrete-এর পাগল বানানো। মহিলা চিৎকার করছে। আপনি মানে মানে আমার যদি কারো কিছু ক্লায়েন্ট থাকতো ওই সময়টা ফাঁকা ছিল, লাঞ্চ আওয়ারে, ওরাই মনে ওকে দূর দূর করে বের করে দেবে, বেরোন এখান থেকে। আপনার ছেলের কি আজকেও আপনি জানতে চাইবেন যে কবে আসবে রেমেডির জন্য? না না, মানে স্যার রেমেডি বলো, তুমি ডেট অফ বার্থটা বলো, আমি বলে দিচ্ছি। তুমি জন্ম তারিখটা, ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ বলছি, 29/10/98। 29/10/98। হ্যাঁ। হ্যাঁ, টাইমটা বলো। ভোর 5:45। 7:55। না, 5:45। 5টা কত মিনিট আমি শুনতে 45 45 মিনিট। আচ্ছা ঠিক আছে, 5টা বিকেলে। সকালে? না, ভোরবেলা। হ্যাঁ, আচ্ছা, মেরে দিয়েছি ভোরবেলা। মকর রাশি 7.5 চলছে। এই বছরটা শেষ হোক, সামনের বছরে আসবে। ওই জন্যই প্রতিকার দিইনি আমি। এই 7.5-র মধ্যে শুভ কাজ হবে না। চাকরির জন্য ছটফট করছো তোমার ছেলে। হ্যালো, হ্যাঁ, সরকারি চাকরির চেষ্টা করছে, 26 বছর বয়স। মা ভাবছে চাকরিটা দিলে ছেলের বিয়ে তাও দেবো, সেটেলমেন্ট। মায়ের চিন্তা করছে, অন্যায় নয়। মাকে মায়ের চিন্তা করতে হবে, কিন্তু চাকরির যোগ এই মুহূর্তে নেই। এই বছরটা দেখে নাও, সামনের বছরের এপ্রিলের পরে এসো, তার আগে এসো। আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার 25 এপ্রিলের পর যাবে তো? হ্যাঁ, এপ্রিল মানে 25 এপ্রিল অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো থাকো। কেন সুভাষদা আপনি মানে এভাবে বলছেন 25 এপ্রিল একদম, উনি কিন্তু এই বছরই আসতে চাইছেন আপনাকে? না না না, কাজ হবে না গো। তো লাইনে পেয়ে গেছে। দেখো, দুটো জিনিস হয়, লাইনে পারলে না আপনাকে আসতে হবে, এসে আপনাকে জানতে হবে। করার কিছু নেই। এখন আমাকে সবাই লাইনে পাবে। এই 25 মিনিটের সিটিভিএনের প্রোগ্রাম, তাও আমি আজকে বলেছি তোরা ওই নাম্বারটা 25 মিনিটই আজকে চালিয়ে দে। আজকে দেখুন চালানো হয় না, বা চালিয়ে দিয়ে লিখে রাখুক। বয়স্ক বুড়ো মানুষ, তারা লিখতে পারে না, বারবার চলে যায়। ফিক্সড করে দে, লোকের সুবিধা। 25 মিনিটে কজন? 4 জন 5 জন 6 জন পাবে। কিন্তু আচ্ছা, উনি এলে ওনার ফিস যাবে। আচ্ছা, আমি খাটবো, ভিজিট তো আমি নেবো। আর আমি তো 500 টাকা 1000 টাকা দিয়ে ভিজিট নেবো না, নিয়ে একটা 20,000 টাকা কিছু ঘাড়ে চাপিয়ে দেবো, 50,000 টাকা আমি করতে পারবো না। আপনারা শুনতে পাচ্ছেন, চেম্বারে এসেছে, না করে দিয়েছি। বরঞ্চ 1000 টাকা ভিজিট নিয়ে 2000 টাকা নাও, আর 50, 20,000, 40,000 টাকা বেঁচে দাও। অনেক বেশি, তার মানে 40,000 আর 2,000, 42,000 টাকা রোজগার হলো। আর যদি 2,000 টাকার জায়গায় আমি 4,000 টাকাও নিই আর ফিরিয়ে দিই,
তাহলে আমার 38,000 টাকা লস হলো, হিসেবে ব্যবসার কথা। আমার চুলো জায়গা দরকার নেই আমার, ওই অ্যাকাউন্টটা আমিও জানি, ওই অঙ্ক আমি জানি, কিন্তু ওই অঙ্ক তো আমি করি না, ওই অঙ্ক আমি করি না, করার প্রয়োজন বোধ করি না। এতদিন কাজ করার পরে রেপুটেশনে কাজ করি, যারা জানে তারাই আসবে। একদম। যার যদি, আর আপনি যদি গল্প করতে আসেন, এটাও বলে দিচ্ছি আপনাকে, ওই সেদিনকে ওই কুচবিহারের মহিলার শিলিগুড়ির ঘটনার কথা মনে পড়লে বলে দিলাম। গতকাল বাঁকুড়ার মহিলা তো খুবই কাঁদছিল, তো যাই হোক, আপনি বলুন আমি শুনবো, খবরদার আসবেন না এখানে। আপনাকে নিয়ে তেল মাখানোর জ্যোতিষী প্রচুর আছে, 500 টাকা 1000 টাকা 2000 টাকা সারাদিন তেল মাখাবে কিছু পাওয়ার আশায়। আমার কিছু পাওয়ার নেই, আমার কাছে আসবেন না। কাজের কথা বলবো না, কাজের হলে সোজা বাড়ি চলে যান, পরিষ্কার কথা। এর আপনি যদি ক্ষুণ্ণ হন, এই লোকটা এইভাবে কথা বলছে, খারাপ লোক, খুব খারাপ লোক, একদম এখানে আসবেন না। ভালো লোক প্রচুর আছে বাজারে, খারাপ লোক আমি আছি। হ্যাঁ, 2 হচ্ছে যে তুমি যে বললে কেন এভাবে বললাম, দেখো ওর তো আমি কিছু চেঞ্জ করতে পারবো না। ওই মা সরকারি চাকরি কবে হবে জন্য আসছে। আচ্ছা, ওর যে রাজ্য সরকারি চাকরি হবে বলেছে, কিন্তু লোক তো ঢুকছে না, আমি কি করে করাবো? ও মা, একদিকে বলবো লোক ঢুকছে না, একদিন বলবো নিয়ে নাও, তারপরে কি হবে? ঘুরপাক করাবো, এই তো হবে। কি করে লোকে? জিনিসটা, টাকাটা নিয়ে নিচ্ছে, টাকার লোভ মহালোভ। টাকার লোভ বলে ব্রেনে পিছন 4টে ভাগ আছে। আমাদের ডান হাত যখন কাজ করে তখন বাঁ দিকের ব্রেন অ্যাক্টিভ থাকে, বাঁ হাত যখন কাজ করে, সায়েন্স জ্যোতিষ নয়, বাঁ হাত যখন কাজ করে তখন ডান দিকের ব্রেন অ্যাকশন নেয়। ওই টাকার লোভ আর কামনা বাসনার লোভ। বলে না যে মানুষের যখন সেক্সুয়াল পোকা মাথায় কামড়ায়, কি করে ফেলে সে জানে না। সত্যি প্রেম করে ফেলে, চলে যায়, পরে তার মনে হয় এটা ঠিক হয়নি। আমার অনেক কিছু মনে হয় মানুষের, হতেই পারে ওই গ্রহ, ওই সময়, ওই পাপগ্রহ, ওই পোকা তাকে শেষ করেছে। আর টাকা, ওই বললাম না, কোন দ্বারা আসে, কোন ভাইরাসে কখন অ্যাটাক হবেন আপনি তো জানেন না, নোবডি নোজ, কেউ জানে না। গ্রহ বিচার করলে বোঝা যেতে পারে। তো আমার যা কেরিয়ার, এখানে আমার কেরিয়ারে কোনো আমার বাজনা বাজানোরও দরকার নেই, সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ 30 বছর 34 বছর আমি 34 ইয়ার্স প্রফেশনালি কাজ করছি, 18 লক্ষর ওপরে মানুষ দেখেছি, 24 বছর এই চ্যানেলে বসছি। তো এর থেকে আর বেশি কিছু বলার নেই, যারা জানে তারাই আসবে, বাকি আসার দরকার নেই। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার স্যার। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। নাম কি বলবেন না বলো। বলবেন না? হ্যাঁ, দেবদূত হাজারি নাম। হ্যাঁ, দেবদূত হাজারি। কেউ এসেছিল দেবদূত? না, এখনো কেউ যায়নি। আমি আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ বলো। 22/9/1978। দাঁড়াও বাবা, ধরো একটুখানি ধরো। 22/9/1978। হ্যাঁ 78। টাইমটা বলো। সন্ধ্যা 7:10। কোথায় জন্মেছো? মেদিনীপুর টাউন। মেদিনীপুর টাউন, পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, তোমার যা ছক, ও বাবা, বৃষ রাশি গো তোমার। হ্যালো, হ্যাঁ ভিতরে। হ্যাঁ স্যার। তোমার রোহিণী নক্ষত্র, তোমার কর্ম চলে যাবে। তোমার 78 সালে জন্ম, তোমার 46 বছর বয়স, 46 রাইট নাও। কিন্তু তোমার দুম করে কাজ চলে যাবে, তুমি বেকার হয়ে যাবে, খাবে কি? হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাওনি কি বলেছি? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তা শুনতে পেয়েছো, উত্তর দিয়েছো? হ্যাঁ স্যার, আমি তো 2008 সালে চাকরি পেয়েছিলাম এসএসসি। তোমার চাকরি আপনার চলে যাবে। 2008 সালে চাকরি পেয়েছেন, চাকরিটা কি আছে না নেই? না, ওই 2016 আবার প্যানেলটা ক্যান্সেল হয়েছে এখানে। খাবে কি বললাম, তুমি তো পরে একদম বুঝলে ভাই। হাতে সময় নেই। হাতে তো সময় নেই, তোমার চাকরি খেয়ে ফেলেছে কোর্ট, তুমি খাবে কি? হ্যালো, উনি আর নেই, আমাদের আর হাতেও নেই। সময় নেই, চাকরিও নেই, সাথেও নেই, এটাকেই না, হাতেও সময় নেই। এটাকে এক্সপিরিয়েন্স বলে। একটা ছক এক মুহূর্তে দেখে 46 বছরের একটা মানুষকে এই প্রসঙ্গটা বলা যে তোমার চাকরি চলে যাবে, তুমি খাবে কি? এই কথাটা কিন্তু এটাকে এক্সপিরিয়েন্স বলে। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠে এবং আপনার চকের শেষ কথা হয়ে ওঠা। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।